নমস্কার সবাইকে। আজকে আমরা আলোচনা করব আমাদের ইনকাম ট্যাক্স থেকে নোটিশ কেন আসে এবং কখন আসতে পারে এবং আমরা এখান থেকে কিভাবে বাঁচতে পারি অথবা সচেতন থাকতে পারি যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আমাদের সাথে না ঘটে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। এক নম্বর যে কারণটি থাকে সেটি হলো হাই ভ্যালু ট্রানজাকশন। এটা নিয়ে আমরা অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, আপনারা আশা করি ভিডিওটি দেখেছেন। যদি ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই রিকোয়েস্ট করব যে ভিডিওটি লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। মোটামুটি অনেকেরই ধারণা আছে যে এই হাই ভ্যালু ট্রানজাকশন করছি, সেই হাই ভ্যালু ট্রানজাকশন গুলো ইনকাম ট্যাক্স জানছে কি করে। বিশেষ করে যদি দেখা যায় যে আমরা কারেন্ট অ্যাকাউন্টে 50 লাখের বেশি ক্যাশ জমা করি অথবা সেভিংস অ্যাকাউন্টে 10 লাখের বেশি ক্যাশ জমা করে দিই, এই সব ক্ষেত্রেই কিন্তু ইনকাম ট্যাক্স আমাদের এই ধরনের নোটিশ পাঠায়। দেখুন, আপনার প্যান যেটা থাকে সেই প্যানের সমস্ত ট্র্যাক এখন কিন্তু ইনকাম ট্যাক্স রাখে। এখন সেটা আগেকার দিনে খুব একটা পসিবল হতো না, এখন সিস্টেম আরো ডেভেলপ করায় আরো বেশি সুবিধা হয়েছে। আগামী দিনে ইনকাম ট্যাক্সের পক্ষে আরো সুবিধাজনক হয়ে যাবে, কেননা এআই এর আরো ডেভেলপমেন্ট ঘটবে, যার ফলে ট্র্যাক রাখতে খুব একটা কষ্টকর হবে না। সুতরাং আপনি যদি এই ধরনের হাই ভ্যালু ট্রানজাকশন করে থাকেন সেটা কিন্তু ইনকাম ট্যাক্সের কাছে আপনার প্যান ট্র্যাক রাখলেই পৌঁছে যাবে। এছাড়াও আমাদের যে 26AS আছে সেখানেও কিন্তু আমাদের উপর কেউ টিডিএস যদি কাটে তারও কিন্তু ডিটেল চলে আসে, যার ফলে ইনকাম ট্যাক্সের কাছে খবর পৌঁছে যায়। এছাড়া এখন ইনকাম ট্যাক্স এআইএস ইন্ট্রোডিউস করেছে, যেখানে আমাদের সমস্ত ধরনের ইনকাম অথবা হাই ভ্যালু কোনো ট্রানজাকশন হলে সেইগুলো কিন্তু আমাদের কাছে চলে আসে এবং আমরা নিজেরাও দেখতে পারি যে এই ধরনের ট্রানজাকশন আমার হয়েছে, সুতরাং আমাকে কি করতে হবে। তা ভিডিওর পরবর্তী অংশে আমরা এটা নিয়েও আলোচনা করব যে আমাদের করণীয় কি থাকবে এই ধরনের ট্রানজাকশন হলে। এছাড়াও আমাদের হাই ভ্যালু ট্রানজাকশন হলে আরবিআইও সেই ডেটা ইনকাম ট্যাক্সে শেয়ার করে। আমরা যদি কোনো প্রপার্টি কিনি তাহলে নির্দিষ্ট রেজিস্টার অফিস যে আছে তারাও কিন্তু সেই ইনফরমেশন ইনকাম ট্যাক্সের সাথে শেয়ার করে। সুতরাং সমস্ত ধরনের ইনফরমেশন, ইভেন কি আমরা শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড কিনলেও সেই ইনফরমেশনও ইনকাম ট্যাক্সের সাথে শেয়ার করা হয়। তা সেই ইনফরমেশন শেয়ার করার দায়িত্ব সেই কোম্পানিগুলোর থাকে যাদের কাছ থেকে আমরা শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড কিনছি। সুতরাং আমরা যদি মনে করি কোনো হাই ভ্যালু ট্রানজাকশন করে আমরা বেঁচে যাব, এটা কিন্তু আমাদের একটা বড় ভুল ধারণা। যদি আমাদের হাই ভ্যালু ট্রানজাকশন থাকে সেক্ষেত্রে সেই জিনিসটা আমাদের অবশ্যই ইনকাম ট্যাক্স ফাইল করার সময় নজরে রাখতে হবে। কি করতে হবে সেটাও ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করছি। 2 নম্বর হলো নট ডিসক্লোজ আওয়ার অ্যাসেট। আমরা যখন ইনকাম ট্যাক্স ফাইল করি সেই ইনকাম ট্যাক্স ফাইল করার সময় আমাদের যে অ্যাসেট রয়েছে সেই অ্যাসেট ডিসক্লোজ করার একটা আলাদা জায়গা থাকবে। ম্যাক্সিমাম মানুষই সেই জিনিসটা ফলো করেনি, কেননা সেই জিনিসটা তাদের ক্ষেত্রে হয়তো কাজে লাগে না। এই ক্ষেত্রে 2 ধরনের মানুষ থাকে যাদেরকে এই অ্যাসেট আমাদের ডিসক্লোজ করতে হয়। 1 নম্বর হলো কারোর রোজগার যদি 50 লাখের বেশি হয় সেক্ষেত্রে তার যা যা অ্যাসেট রয়েছে সেই অ্যাসেট কিন্তু তাকে ডিসক্লোজ করতে হয়। যদি স্যালারিড পার্সন হয় সেক্ষেত্রে ITR 2-তে তাকে ডিসক্লোজ করতে হয়, আর যদি বিজনেসম্যান হয় তাহলে ITR 3-তে তাকে ডিসক্লোজ করতে হয়। এর জন্য আলাদা একটা ঘর কিন্তু ইনকাম ট্যাক্স করে রেখেছে। এক্ষেত্রে শুধু ইমুভেবল প্রপার্টির ডিটেল আমাদের দিতে হয় তা নয়, আমাদের মুভেবল প্রপার্টি হলেও তারও কিন্তু ডিটেল আমাদের দিতে হয়। যেরকম আমাদের ব্যাংকে কত টাকা রয়েছে, আমাদের কাছে কতটা জুয়েলারি রয়েছে, আমাদের হাতে কতটা ক্যাশ পড়ে রয়েছে, আমরা কাউকে কোনো লোন দিয়েছি নাকি, কারোর কাছ থেকে কোনো লোন নিয়েছি নাকি, কোনো ব্যাংকের কাছ থেকে আমি লোন নিয়েছি নাকি, এই ধরনের সমস্ত ইনফরমেশন আমাদের ইনকাম ট্যাক্সের কাছে দিতে হয়। ইভেন আমরা যদি কোনো শেয়ার অথবা মিউচুয়াল ফান্ডও কিনে থাকি সেক্ষেত্রেও সেই ইনফরমেশন দিতে হয়। এছাড়াও আমাদের আউটসাইড ইন্ডিয়ায় যদি কোনো প্রপার্টি কেনা থাকে তার ডিটেলও কিন্তু ইনকাম ট্যাক্সের সাথে আমাদের শেয়ার করতে হয়। সুতরাং আপনাদের কারো যদি ইন্ডিয়ার বাইরে কোনো অ্যাসেট থাকে সেটা অবশ্যই ইনকাম ট্যাক্সের সাথে শেয়ার করে দেবেন। এছাড়াও আপনাদের রোজগার যদি ইন্ডিয়া থেকেই 50 লাখের মধ্যে হয় সেক্ষেত্রেও আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করার সময় আপনার সমস্ত অ্যাসেটের ডিটেল ইনকাম ট্যাক্সের সাথে শেয়ার করতে হবে, সেই জিনিসটা ভুলবেন না। 3 নম্বর হলো TDS। আমরা যখন ইনকাম ট্যাক্স ফাইল করি তখন আমরা দেখতে পাই আমাদের 26AS এ কারা কারা আমাদের উপর TDS কেটেছে তার সমস্ত ডিটেল চলে আসে। তা আমরা যখন ইনকাম ট্যাক্স ফাইল করব তখন আমাদের অবশ্যই ফলো রাখতে হবে আমাদের TDS এর পরিমাণ 26AS এ যা দেখানো হয়েছে আমরা জানি সেটাই আমাদের ইনকাম ট্যাক্স ফাইলে দেখায়। যদি তার থেকে কম TDS আমরা দেখাই সেক্ষেত্রে দেখা যাবে যে TDS এর পরিমাণ ইনকাম ট্যাক্স না ধরলেও তার এগেইনস্টে যে ইনকামটা রয়েছে সেই ইনকামটা কিন্তু আমাদের ইনকামের সাথে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অ্যাড করে দেবে। একটা উদাহরণ যদি আপনাদেরকে দিই, ধরে নিলাম আপনার SBI তে কোনো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং সেখান থেকে আপনি ফিক্সড ডিপোজিটে 50,000 টাকা ইন্টারেস্ট পেয়েছেন এবং সেই ইন্টারেস্ট পাওয়ার জন্য আপনার উপর TDS কেটেছে ব্যাংক, সেটা ধরে নিলাম 5,000 টাকা। এইবার সেই 5,000 টাকা আপনি আপনার ইনকাম ট্যাক্সে দেখালেন না
এবং তার এগেনস্টে যে 50,000 টাকা রোজগার হয়েছে সেটাও আপনার ইনকাম ট্যাক্সে আপনি দেখালেন না, এক্ষেত্রে ইনকাম ট্যাক্স ওই 5,000 টাকা যে টিডিএস আছে সেটা আপনার হয়তো আপনার টিডিএস এর সাথে অ্যাড করবে না, ন্যাচারালি আমরা দেখি অ্যাড করে না, কিন্তু যে 50,000 টাকার ইনকাম রয়েছে সেটা কিন্তু আপনার ইনকামের সাথে যোগ করে নেবে। এই ক্ষেত্রেও ইনকাম ট্যাক্স চাইলে আপনাকে নোটিশ পাঠাতে পারে যে আপনার ইনকামের উপর যে ট্যাক্স পেমেন্ট করা হয়েছে সেটা কম করা হয়েছে, আপনি ব্যালেন্স ট্যাক্সটা অবশ্যই পেমেন্ট করে দিন। 4 নম্বর হলো নন ফাইলিং। অনেক ব্যক্তি আছে যাদের হাই ভ্যালু ট্রানজাকশন থাকে, যেরকম কোনো মিউচুয়াল ফান্ড সেল থাকে অথবা কোনো শেয়ার সেল থাকে এবং তারা শেয়ারে ট্রেডিং করে থাকে, যার ফলে তাদের হাই ভ্যালু ট্রানজাকশন হয়ে যায়, তারপরেও তারা ইনকাম ট্যাক্সের কোনো ধরনের কোনো ফাইল করে না। আমাদের কাছেও অনেক সময় প্রশ্ন আসে যে আমাদের এই ধরনের ট্রানজাকশন হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি আছে। এক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো যে আপনাদের ইনকাম কম হলেও আপনারা কিন্তু আপনাদের ইনকাম ট্যাক্স ফাইল করে নিন, কেননা আপনার যেহেতু হাই ভ্যালু ট্রানজাকশন হয়ে গেছে, সেই হাই ভ্যালু ট্রানজাকশনের জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে নোটিশ পাঠাতে পারে যে আপনার প্যানের এগেনস্টে হাই ভ্যালু ট্রানজাকশন হয়েছে। এখন আপনার কাছে যদি সেই নোটিশ আসে এবং সেই নোটিশের যদি আপনি সঠিক উত্তর দিয়ে দেন তাহলে আপনার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যদি সেই নোটিশের আনসার করতে ভুলে যান অথবা আপনি যদি সেই নোটিশের আনসার না করেন তাহলে দেখা গেল একটা ছোট ব্যাপার আগামী দিনে একটা বড় আকার ধারণ করলো। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনার যদি হাই ভ্যালু ট্রানজাকশন থাকে তাহলে অবশ্যই আপনার ইনকাম ট্যাক্স ফাইল করে দিন, তাহলে অ্যাটলিস্ট আপনার দিক থেকে আপনি নিশ্চিন্ত থাকবেন যে এই ধরনের নোটিশ আপনার কাছে আসবে না। 5 নম্বর হলো পেমেন্ট অফ ট্যাক্স। অনেক সময় আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করার সময় দেখা যায় যে আমরা আমাদের যে ট্যাক্স আছে সেই ট্যাক্স জমা করি না, সেই ট্যাক্স না জমা করার জন্য আমরা যখন ইনকাম ট্যাক্স ফাইল আপলোড করে দিই তারপরে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যখন সেটাকে অ্যাসেস করে তখন দেখতে পায় আমাদের ট্যাক্স জমা হয়নি, তখন ডিফেক্টিভ রিটার্নের একটা নোটিশ তারা আমাদের কাছে পাঠাতে পারে। যে সময় ইনকাম ট্যাক্স আমাদের দেবে তার মধ্যে যদি আমরা আমাদের ইনকাম ট্যাক্স জমা করে আমাদের ডিফেক্টিভ রিটার্নকে আমরা আবার রেকটিফাই করে নিই তাহলে কোনো ধরনের কোনো অসুবিধা থাকে না, কিন্তু সেই টাকা যদি আমরা পেমেন্ট না করি তাহলে সেই টাকার উপর আমাদের আগামী দিনে আরও ইন্টারেস্ট ভরতে হতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় যে আমরা ট্যাক্স তো পেমেন্ট করেছি কিন্তু সেই চালানের যে ডিটেল আছে সেটা ইনকাম ট্যাক্স ফাইলে ভরিনি। এছাড়াও দেখা যায় যে আমরা যে চালানের ডিটেল ভরেছি কিন্তু তারপরেও সেই চালানের ডিটেল আমরা সঠিকভাবে ভরিনি। মোটামুটি এই 3টে কারণ দেখা যায় যার জন্য আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যখন আপনার ফাইল অ্যাসেস করে তখন দেখে আপনার পেমেন্ট করা হয়নি এবং তার জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে নোটিশ পাঠাতে পারে। 6 নম্বর হলো সেল ভ্যালু। এটা ন্যাচারালি যারা বিজনেসম্যান আছে তাদের ক্ষেত্রে দেখা যায়, তাদের যদি কোনো জিএসটি রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে যদি দেখা যায় যে জিএসটিতে তারা যে সেল দেখিয়েছে তার থেকে কম সেল যদি ইনকাম ট্যাক্সে দেখায় সেক্ষেত্রেও ইনকাম ট্যাক্সে নোটিশ আসার সম্ভাবনা আছে। এছাড়াও দেখা গেল বিজনেসম্যানেরা কোনো কারণবশত তাদের ট্যাক্স অডিট করার লায়াবিলিটি চলে এসছে কিন্তু তারপরেও তারা ট্যাক্স অডিট করেনি, সেক্ষেত্রেও ইনকাম ট্যাক্স তাকে নোটিশ পাঠাতে পারে। 7 নম্বর হলো আন্ডার রিপোর্টিং অফ ইনকাম। অনেক সময় দেখা যায় আমরা যখন ইনকাম ট্যাক্স ফাইল করি সেক্ষেত্রে আমাদের যে ইনকাম আছে সেই ইনকাম আন্ডার রিপোর্টিং করি। এখন ইনকাম ট্যাক্সের কাছে আগেই যেরকম বললাম বিভিন্ন ধরনের ডেটা খুঁজে বের করার বিভিন্ন ধরনের পদ্ধতি চলে এসেছে, যার ফলে ইনকাম ট্যাক্স যদি কোনো কারণে মনে করে যে আপনার যে ইনকাম ট্যাক্সে দেখানো হয়েছে সেটা আন্ডার রিপোর্ট করা হয়েছে তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে নোটিশ পাঠাতে পারে। এক্ষেত্রে আপনার কাছে অনেক উদাহরণ থাকতে পারে অনেক ব্যক্তির যারা আন্ডার রিপোর্টিং করেছে তারপরেও তাদের কোনোদিন কোনো কিছু হয়নি। এক্ষেত্রে আমি বলবো আপনি যখন ইনকাম ট্যাক্স ফাইল করেন তখন কিন্তু সেটা ইনকাম ট্যাক্স ধরে নেয় আপনি সঠিক তথ্যই দিয়েছেন, কিন্তু কোনো কারণবশতই ইনকাম ট্যাক্সের কাছে অন্য কোনো জায়গা থেকে কোনো তথ্য এসে পৌঁছয়, তখন যদি ইনকাম ট্যাক্সের মনে হয় আপনার রিপোর্ট করা যে তথ্য এখানে দিয়েছেন সেটা ভুল, তখনই কিন্তু ইনকাম ট্যাক্স আপনাকে নোটিশ পাঠাতে পারে। 8 নম্বর হলো নট ডিসক্লোজ ক্যাপিটাল গেইন। অনেক ব্যক্তির ক্ষেত্রেই দেখা যায়, যেটা আগেও বলেছিলাম যে হাই ভ্যালু ট্রানজাকশনের ক্ষেত্রে তারা সেই জিনিসটা ইনকাম ট্যাক্সে দেখায় না। এটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় ক্যাপিটাল গেনের ক্ষেত্রেই হয়। ক্যাপিটাল গেন যখন আমাদের হয় সবসময় যে ক্যাপিটাল গেন হবে এমন কথা নয়, ক্যাপিটাল লসও হতে পারে। ধরে নিলাম আমরা মার্কেটে 5 লাখ টাকা ইনভেস্ট করেছি অথবা দেখা গেল 40 লাখ টাকা ট্রানজাকশন হয়েছে, আরো ভালোভাবে বোঝার জন্য 40 লাখ টাকা আমাদের ট্রানজাকশন হয়েছে কিন্তু সেই ট্রানজাকশন হওয়ার জন্য আমার 2 লাখ টাকা লোকসান হয়েছে। সেই 2 লাখ টাকা লোকসান হওয়ার জন্য আমাদের মনে হয় যে ওই 2 লাখ টাকা আমাদের যেহেতু লোকসান হয়েছে ইনকাম ট্যাক্সে না দেখালেও আমাদের চলবে, কেননা তার উপর তো আমাদের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না। এক্ষেত্রেও আমি বলবো আপনার যেহেতু ট্রানজাকশনের পরিমাণ অনেকটা বেশি সেহেতু আপনি আপনার ইনকাম ট্যাক্স ফাইল করার সময় অবশ্যই আপনার ক্যাপিটাল গেইন হোক অথবা ক্যাপিটাল লস হোক সেটা আপনার ইনকাম ট্যাক্সে দেখিয়ে দিন, সেক্ষেত্রে আপনি সেফ অ্যান্ড সিকিউর থাকবেন। এছাড়াও আপনার যদি কোনো ক্যাপিটাল লস হয়ে থাকে
সেটাও আগামী দিনে আপনি কিন্তু ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন, যার ফলে আগামী দিনে যদি আপনার কোনো ক্যাপিটাল গেইন হয়ে থাকে সেক্ষেত্রে সেটা আপনার এই লটের সাথে সেট আপ হয়ে যাবে। আপনার আগামী দিনে অনেক কম ট্যাক্স পেমেন্ট করতে হবে। এছাড়াও আপনি ইনকাম ট্যাক্স নোটিসের থেকেও বেঁচে থাকতে পারবেন। 9 নম্বর হলো রং ডিডাকশন। অনেক সময় অনেক ব্যক্তি দেখা যায় যে ডিডাকশনগুলো তারা পেতে পারে তার থেকে অনেক বেশি ডিডাকশন দেখিয়ে দেয়। অনেক সময় অনেক ব্যক্তি দেখা যাবে 80C-তে সে 10,000 টাকাই ডিডাকশন নিতে পারে, কেননা ততটা ইনভেস্টমেন্টই সে করেছে, কিন্তু ম্যাক্সিমাম ডিডাকশন যেহেতু 1.5 লাখ টাকা রয়েছে সে পুরো ডিডাকশনই নিয়ে নিল। সে কোনো ধরনের কোনো ডোনেশন করেনি, তারপরেও 80G-তে সে ডোনেশন দেখিয়ে দিল। এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট প্রথমত এই জিনিসটা তো মেনে নেবে, কিন্তু তাদের যদি কোনো কারণবশত সন্দেহ হয় যে এই জিনিসটা ভুল হতে চলেছে তাহলে তারা কিন্তু আপনাকে নোটিশ পাঠাতে পারে। বেশ কয়েক বছর আগে ব্যাঙ্গালোরে একটা পুরো অফিসে দেখা যাচ্ছিল তাদের হাউস লোন যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্ট পুরো 2 লাখ টাকা ছাড় প্রত্যেকেই নিচ্ছিল। পরে যখন ইনকাম ট্যাক্সের সন্দেহ হয় যে প্রত্যেক ব্যক্তি 2 লাখ টাকার হাউস লোন নিয়েছে, এর কারণ কি? একসাথে একই অফিসের এতগুলো ব্যক্তি সবাই হাউস লোন নিয়ে বসে রয়েছে, এটা তো হতে পারে না। তারা যখন ইনভেস্টিগেশন করা শুরু করলো তখন কিন্তু দেখতে পারলো তাদের যে কনসালটেন্ট রয়েছে সেই কনসালটেন্ট সবাইকে বলেছে যে তাদের টিডিএস পাইয়ে দেওয়ার ব্যবস্থা সে করবে, তার বিনিময়ে একটা পার্সেন্টেজ টাকা সেই ভদ্রলোক নিচ্ছিল এবং সেই টিডিএস পাওয়ার লোভে তারাও তাকে দিয়ে ইনকাম ট্যাক্স ফাইল করাচ্ছিল। এবং সেক্ষেত্রে তাকে টিডিএস যদি পাইয়ে দিতে হয় তাকে তো এক্সট্রা কিছু ডিডাকশন দেখাতেই হবে, নাহলে সে কিভাবে টিডিএস পাইয়ে দেবে? এখন সেই ব্যক্তি যখন এক্সট্রা ডিডাকশন দেখালো অফিসের সব ব্যক্তির নামে তখনই কিন্তু ইনকাম ট্যাক্সের সন্দেহ হলো। এর কারণ কি? তখনই তারা ইনভেস্টিগেশন করা শুরু করলো এবং এই ধরনের যে ফ্রডগুলো আছে সেইগুলো কিন্তু এইভাবেই ধরা পড়ে। হতে পারে আপনি আপনার কারণে ধরা পড়লেন না, অন্য কোনো ব্যক্তির কারণে আপনি ধরা পড়ে গেলেন। সুতরাং সৎভাবে আমাদের ডিডাকশন দেখানোই কিন্তু আমাদের উচিত হবে, যাতে ভবিষ্যতে আমাদের কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে না হয়। এছাড়াও আমাদের র্যান্ডম স্ক্রুটিনিও পড়তে পারে। কোনো সময় দেখা যায় যে আমাদের কোনো ধরনের কোনো ভুল থাকে না, তারপরেও ইনকাম ট্যাক্স একটা র্যান্ডম স্ক্রুটিনি ফেলে এবং সেক্ষেত্রে দেখা যায় আমাদের কাছে কোনো নোটিশ পাঠিয়ে দেয় স্ক্রুটিনির জন্য। এক্ষেত্রে আমাদের তরফ থেকে আমাদের কোনো ভুল থাকে না, তারপরেও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সেই স্ক্রুটিনি ফেলে এবং সেটাও দেখা যায় যে খুব কম লোকের ফেলে। হতে পারে 0.0001% মানুষের এই ধরনের নোটিশ আসতে পারে। এখন এই ধরনের নোটিশ যদি আপনার কাছে আসে সেক্ষেত্রেও বলবো যে আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নেই। যদি আপনাদের ইনকাম ট্যাক্স ফাইল সঠিকভাবে করা থাকে, আপনি সমস্ত ডকুমেন্ট ইনকাম ট্যাক্সের কাছে প্রডিউস করতে পারলেই আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। 11 নম্বর হলো রিফান্ড। আমরা যদি কোনো কারণে আমাদের কোনো ভুল রিফান্ড ক্লেম করে থাকি সেক্ষেত্রেও ইনকাম ট্যাক্সের তরফ থেকে আমাদের নোটিশ আসতে পারে। অনেক সময় অনেক ব্যক্তির দেখা যায় যে কোনো টিডিএস থাকে না, তারপরেও সেই ব্যক্তি কোনো রিফান্ড ক্লেম করে বসে, অথবা দেখা যায় যে তারা ভুল ডিডাকশন দেখিয়ে রিফান্ড ক্লেম করে বসে। এছাড়া অনেক সময় দেখা যায় যে তার আগের কোনো বছরের কোনো ডিমান্ড রয়েছে, সেই ডিমান্ডটা সে ক্লিয়ার না করে এই বছরের ইনকাম ট্যাক্স ফাইলে সে রিফান্ড করে বসলো। এই ক্ষেত্রেও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে নোটিশ পাঠাতে পারে অথবা কোনো ধরনের ইন্টিমেশন পাঠাতে পারে যে আগের বছরের যে ডিউ আপনার রয়েছে তার থেকে এই রিফান্ডটি অ্যাডজাস্ট করা হবে কি হবে না, ওই রিফান্ডের সাথে আপনি এগ্রি করছেন কি করছেন না, এই ধরনের ইন্টিমেশন কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাদের পাঠিয়ে থাকে আমরা এই ধরনের কেসে যখন রিফান্ড ক্লেম করে থাকি। 12 নম্বর হলো ইনফরমেশন ফ্রম সানড্রি ডেটর্স অর ক্রেডিটর। যারা বিজনেস করে তাদের দেখা যায় সানড্রি ডেটর্স অথবা ক্রেডিটর্স থাকে। সানড্রি ডেটর্স বলতে আমরা যাকে মাল বিক্রি করেছি কিন্তু টাকা পাওয়া বাকি রয়েছে, আর ক্রেডিটর্স বলতে যাদের কাছ থেকে আমি মাল কিনেছি আমার পেমেন্ট করা বাকি রয়েছে। এই ধরনের কোনো ব্যক্তির যদি কোনো কারণে কোনো স্ক্রুটিনি অথবা অ্যাসেসমেন্ট চলে সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স অনেক ক্রস ভেরিফিকেশন করার জন্য আমাদের কাছে নোটিশ পাঠিয়ে থাকে যে আমাদের লেজারের সাথে তাদের লেজার মিলছে কিনা। এছাড়াও তাদের ডেটা দেখে ইনকাম ট্যাক্স কোনো কারণে যদি মনে করে যে আপনারা তার মধ্যে যে ট্রানজাকশন গুলো রয়েছে সেই ট্রানজাকশনের মধ্যে কোনো গন্ডগোল রয়েছে সেক্ষেত্রেও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে নোটিশ পাঠাতে পারে। আর সবার লাস্টে যে জিনিসটা দেখা যায় সেটা হলো থার্ড পার্টি ইনফরমেশন। অনেক সময় আমাদের কোনো লুকোনো জিনিস থাকলে কোনো থার্ড পার্টি গিয়ে ইনকাম ট্যাক্সের কাছে যদি সেটা জানায় এবং ইনকাম ট্যাক্সও যদি মনে করে তিনি যে তথ্যটি দিয়েছেন সেই তথ্যটি প্রাসঙ্গিক এবং তার এগেনস্টে কোনো স্টেপ নেওয়া প্রয়োজন, তাহলেও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাদেরকে নোটিশ পাঠাতে পারে। এছাড়াও ইনকাম ট্যাক্স অনেক সময় দেখা যায় যে কোনো জায়গায় যদি তাদের কোনো সন্দেহ হয় সেক্ষেত্রে তারা সেখানে রেড করে এবং রেড করেও তারা যদি কোনো ধরনের কোনো জিনিস পায় সেক্ষেত্রেও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাদেরকে নোটিশ পাঠাতে পারে। তা এই ছিল বন্ধুরা মোটামুটি 13-14টি পয়েন্ট যেখানে ইনকাম ট্যাক্স আমাদেরকে নোটিশ পাঠাতে পারে। এখন এখান থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয়? আমরা প্রথমত যেই জিনিসটি করতে পারি সেটা হলো হাই ভ্যালু ট্রানজাকশন থেকে বিরত থাকা, অর্থাৎ যতটা কম পারবো আমাদের হাই ভ্যালু ট্রানজাকশন কম করতে হবে। বিশেষ করে যে ক্যাশ ট্রানজাকশন গুলো রয়েছে ওই ক্যাশ ট্রানজাকশন গুলো অ্যাটলিস্ট কম করা। এছাড়াও ইনকাম ট্যাক্স নোটিশ পাঠাবে বলে তার মানে তো এই নয় যে আমি কোথাও ইনভেস্ট করবো না। আমার যদি
মনে হয় যে আমার শেয়ারে অথবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার রয়েছে, সেক্ষেত্রে আমাকে করতেই হবে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাকে নোটিশ পাঠাবে আর আমি এই ধরনের কাজ করব না, এটা হতে পারে না, কেননা আমরা কোনো ইলিগাল কাজ করছি না। সেক্ষেত্রে অবশ্যই বলবো, আপনার যদি হাই ভ্যালু ট্রানজাকশন করা থাকে, সেই জিনিসটা যদি আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে আপনি দেখিয়ে দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এছাড়াও যারা বিজনেসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে জিএসটিতে যে ধরনের ট্রানজাকশন তারা দেখিয়েছেন, সেই ট্রানজাকশন যদি আপনি ইনকাম ট্যাক্সে দেখিয়ে দিয়ে থাকেন এবং সেটার সাথে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত কিছু মিল থাকে, সেক্ষেত্রেও আপনাদের কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এছাড়াও সবসময় ইনকাম ট্যাক্স ফাইল করার সময় ফলো রাখবেন যে আপনার 26AS আর AIS অবশ্যই দেখে নেবেন। আপনার 26AS আর AIS এর যে ট্রানজাকশন দেখানো হয়েছে, অ্যাটলিস্ট সেই ট্রানজাকশন আপনাকে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স ফাইলে দেখাতেই হবে, কেননা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সেটাকে বেস ধরেই আপনার অ্যাসেসমেন্ট করে থাকবে। এছাড়া সবসময় বলবো, আপনি লিগালি যতটুকু ডিডাকশন পাওয়ার যোগ্য আপনি ততটুকুই ডিডাকশন নিন। আগামী দিনে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আরো শক্ত হবে। আপনি যদি কোনো ভুলভাল ডিডাকশন আজকের দিনে নিলেন এবং আপনার অ্যাসেসমেন্টও হয়ে গেল, আপনি ভাবলেন আপনি নিশ্চিন্ত, এটা কিন্তু নয়। আগামী দিনে যখন এআই এর আরো ডেভেলপমেন্ট ঘটবে এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও জানতে পারবে যে আপনার এই ধরনের ডিডাকশন হয়নি, তখনও কিন্তু ইনকাম ট্যাক্স 4-5 বছর পরেও আপনাকে কোনো ধরনের কোনো নোটিশ পাঠাতে পারবে। সব থেকে ভালো উপায়, আমরা যদি নিজেদের কাছে নিজে অনেস্ট থাকি এবং আমরা যদি সমস্ত কিছু সৎভাবে ইনকাম ট্যাক্সের কাছে শো করে দিই, তাহলেই কিন্তু আমাদের কোনো ধরনের কোনো চিন্তার কিছু থাকে না।